হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি। লেখিকা স্পিতা শিকদার সামিয়া। অনি বেগম সোফা থেকে উঠে ধীর পায়ে নিজের ঘরে চলে যান। রাত 3টে পেরিয়ে গেছে। ঘুমানোর চেষ্টা করেও ঘুম না আসায় উঠে বসেন সে। ঠিক সেই সময় কেউ একজন হুড়মুড় করে তার ঘরে ঢুকে এবং এক পলকে রুমকির মাথা তার পায়ের কাছে এসে পড়ে। একটু ভড়কে যে সামনে তাকালেন সে, কিন্তু সামনে দাঁড়ানো সিংহের ন্যায় হিংস্র হয়ে থাকা যুবকটিকে দেখে নিজেই ভয় পেয়ে গেলেন। নিচু গলায় জিজ্ঞেস করলেন, বাবা তুই এখানে? এত রাতে কী করছিস? আর রুমকি? তাকে শেষ করতে না দিয়েই দহন হুঙ্কার দিয়ে বলে ওঠে, একদম নাটক করবা না আমার সাথে। তুমি তখন কি বলতে নিয়েছিলা আমি বুঝিনি ভাবছো? ভুলে যেও না কোন ভয়ে কোন শর্তে তোমার এই 2 টাকার ভাগ্নিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। সেই শর্ত যদি ভাঙে ওকে আঘাত কেন, মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। যার জন্য আমি মেরুদণ্ডহীন মানুষে পরিণত হয়েছি, তার জন্য হিংস্র সিংহ হয়ে সকলকে খুবলে খেতেও পিছপা হব না বলেই দরজাটা ধরাম করে লাগিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। রুমকির মুখশ্রী লাল হয়ে এসেছে। তা রাগে না ভয়ে বুঝে ওঠা দায় তার খালামণির জন্য। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে যুবতীটিকে আঁকড়ে ধরলেন সে। পরদিন প্রায় অর্ধরাত্রিতে নীলাবের সামনে মাথা নিচু করে বসে আছে দহন। কারণ বন্ধু যে রক্তচক্ষু নিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, হাতে ঠিকভাবে সাদা রঙা বিশেষ কাপড়ে মুড়িয়ে দিয়ে আলতোভাবে ক্ষত জায়গাটি হাত দিয়ে ছুঁয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ক্ষতবিক্ষত হয়ে বসে থাকা পুরুষটির উদ্দেশ্যে বলে ওঠে, ভাই এসবের মানে কি? তোর জীবনটা কতদিন এমন জটিলতা থাকবে? যবে থেকে বিয়ে করেছিস তবে থেকে এমন বিষণ্ণতায় গ্রাস হচ্ছিস প্রতিনিয়ত। নিজেকে মুক্তি দে, নিজের জন্য না হলেও ভাবির উপর দয়া করে। মেয়েটাকে সবাই জ্বালিয়ে মারছিস। তোর গতকালের কথা শুনে মনে হচ্ছে মাথা ফাটাই দেই তোর। যা দরকার তা তো করবি না, বরং নিজেকে প্রহার করবি শুধু। এবার অন্তত মুক্ত হয় এসব থেকে। মুক্তি সে তো আমিও চাই। 2টি মুহূর্ত শান্তি নিরে আমিও বাস করতে চাই প্রজাপতির সাথে। তবে পাওয়া কি এত সহজ? দহনের দাদাময় কথায় দাঁড়িয়ে থাকা যুবকটি কিঞ্চিত চিন্তিত হলেও মুখে তা বোঝা বড় কষ্টদায়ক। দহনেরও বুঝতে তেমন কৌতূহল নেই, তাই ছোট্ট একটা শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, অতি কাঙ্ক্ষিত বস্তুগুলো পেতে অনাকাঙ্ক্ষিতভাবে বহু জিনিসের বিসর্জন দিতে হয়। আর কখনো কখনো বিসর্জনীয় বিষয়টি বেশি প্রিয় হয়ে থাকায় অতি কাঙ্ক্ষিত বস্তুটি তখন দুর্ভাবনায় পরিণত হয়ে যায়। বলে দহন বেরিয়ে গেল। আর নীলাপ নির্বাক হয়ে তখনও বিছানার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। নিজ মনে ভাবছে বিষাদময় যুবকটির কথা। তার মনে কি এত রহস্যপূর্ণ যে আমার থেকেও তা আড়াল? এই রহস্যভেদ তো বহু প্রয়োজন। তারও তার সাথে জড়িত এক নিরীহ যুবতীর জীবনটা বাঁচানোর জন্য। আঁচলটা মেঝেতে গড়াগড়ি করছে। মাথার মৃদু কোঁকড়ানো চুলে বড় একটি খোপা বেলি ফুলের মালায় সজ্জিত। অদর সুধা টকটকে লাল রঙে রাঙানো, নয়ন যুগলে গাঢ় কাজল রেখায় টানা। ফর্সা মুখে খুশির মিষ্টি লাল আভাত নিয়ে হাঁটছে কলি। আজ হয়তো কোনো কবি তার সম্মুখে উপস্থিত হলে নির্ঘাত তাকে নিয়ে কোনো কবিতা লিখে ফেলত। তার থেকে কিছুটা দূরে কোণ ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক যুবক বিড়বিড় করে বলে উঠল, কি তাহার রূপ, কি তাহার অদর মধু, কি তাহার আখি জোড়া, আর কি তাহার কৃষ্ণবর্ণা কেশ। কৃষ্ণকলি, না না না, শুভ্রকলি আমার সে। তাহার সবটাতেই আজ মুগ্ধ হয়ে প্রেমিক পুরুষ হয়ে গেল এই পাষাণ হৃদয়। যুবকটি আর কেউ নয়, তার স্বামী রাকিব। বিয়ের এতটা মাস কেটে গেলেও আজই ভালোবাসায় অনুভূতির সৃষ্টি হলো তার মনে। এর পূর্বেই সম্পর্ক পূর্ণতা পেয়ে থাকলেও তাতে শুধুমাত্রই চাহিদা ছিল। আজ কি আর বিয়ে? ঢাকা শহরের সুনামধন্য
গল্ফ গার্ডেন আর্মি গল্ফ ক্লাবে আয়োজন করা হয়েছে বিবাহ অনুষ্ঠানের। ঘণ্টা দুয়েক পূর্বেই বরযাত্রী প্রবেশ করেছে। প্রতিটা কোণে কোণে বড় ছোটদের হৈ হুল্লোড় চলছে। তার মাঝে কলি যেন এক নিস্তব্ধ সুখী যুবতী। তার খুশিতে টুইটম্বর দুটো আঁখি স্থির হয়ে আছে সামনে বসে থাকা সদ্য বিবাহিত যুবক যুবতীর দিকে। স্টেজটা প্রাচীনকালের রাজা বাদশাদের সিংহাসনের মতো সাজানো। সামনে থাকা নবদম্পতিকে তাই রাজা রানীর মতো লাগছে সকলের কাছে, কিন্তু তাদের এই বিবাহের দ্বারা কলিকে নিজেকেই রানী লাগছে এই পৃথিবীর। কারণ এই বিবাহ বন্ধন দ্বারাই তো ইতি ঘটতে চলেছে তার বন্দি জীবনের। খুশি মনে বলে ওঠে, মুক্তির প্রার্থনা পূর্ণতা পেল আজ। খুব শীঘ্রই সার্থক হবে জীবন আমার। দহন সারাটা দিন বাইরে ঘুরে সবেমাত্র বাড়ি ফিরেছে। রাত প্রায় 1টা বাজে এখন। ঘামে সারা শরীর জবজব করছে তার। ঢাকার যা গরম, তার উপর এত ট্রাফিক জ্যাম হয়। মনে মনে ভাবছে, ঘরে ঢুকেই গোসলটা সেরে নিতে হবে আগে। এসব বলতে বলতে গেস্ট রুমের দিকে যাচ্ছিল সে। হঠাৎই পা থেমে যায় কারো ধুকরে কাদার আওয়াজে। জানে কণ্ঠটা তার প্রিয়সীর। বারবার মনকে বুঝিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রেমিক মন কি মানে এসব? না চাইতে মৃদু লাগানো দরজাটা আস্তে করে খুলে দেয়। সামনে তাকাতে আটকে উঠে সে। মোম জ্ঞানহীনের মতো এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। শরীর ধীরগতিতে কেঁপে উঠছে প্রতিক্ষণ। দু ঠোঁটের মাছ থেকে কেমন যেন গঙ্গানির মতো আওয়াজ বের হচ্ছে। মাথায় সাদা একটা রুমাল দেখা যাচ্ছে। দহন দ্রুত পায়ে এগিয়ে যেয়ে মোমকে আগলে নিয়ে বুকে এবং তার শুভ্র দেহে মোমের কৃষ্ণরঙা দেহ মিশিয়ে যেতেই বুঝতে পারে গা কাঁপিয়ে জ্বর এসেছে যুবতীর। পাশে তাকাতেই দেখে গতকালের কিনে আনা নতুন জ্বরের ওষুধের পাতাটি। এগুলো বাসায় রাখে সর্বদা দহন, যাতে দরকারের সময় তাৎক্ষণিক ব্যবহার করতে পারে। 3টে ওষুধ তাতে নেই, এর মানে খুব সোজা তা মম সেবন করেছে। মাথার রুমালটিও ভেজা। আনমনেই বলে ওঠে, প্রজাপতি তো অলরেডি প্রাথমিক চিকিৎসা নিয়েছে, তারপর জ্বর কমেনি। ধুর, ভেবে সময় নষ্ট করা যাবে না। দেরি না করে নীলাভকে কল করে, কারণ সে পেশায় একজন ডক্টর। কলটা অপর পাশ থেকে রিসিভ হতে সে অস্থির গলায় বলতে শুরু করে, হ্যালো নীলাভ, প্রজাপতির গা কাঁপিয়ে জ্বর এসেছে। গতকালের আঘাতের প্রভাব এটা। জাগিয়ে প্রাথমিক চিকিৎসা দে। জলপট্টি দেওয়া, সাধারণ ওষুধ, সব প্রাথমিক সেবা দেওয়া হয়েছে, কিন্তু কমেনি। হসপিটাল আনতে হবে মনে হচ্ছে। তোদের হসপিটালে আনছি, তুই সেখানে যা। না না না, হসপিটাল আনিস না, কেস হয়ে যাবে। হলে হোক, দরকার হলে জেলে খাটবো, তারপরে প্রজাপতির কোনো ক্ষতি হতে দেব না। আরে ভাই, তুই বুঝতেছিস না? হসপিটালে আনলে তাকে ভর্তি নেবে না সহজে। এমনিতেই অনেক রাত, তার উপর যদি এসব কেস দেখে অথরিটি অনেক ঝামেলা করবে। ভাবের ভর্তি হতে হতে প্রায় সকাল হয়ে যাবে। তার চাইতে ভালো তুই বাসায় সেবা কর, না কমলে আমাকে কল দিস। শোন, ভাবের গা মুছিয়ে দিস, কাঁপাকাঁপি যাতে না হয় তার জন্য যথেষ্ট পরিমাণ উষ্ণতা দিস। আই হোপ তুই বুঝতে পারছিস হোয়াট আম ট্রাইং টু সে। দহন দীর্ঘশ্বাস ফেলে নিচু গলায় উত্তর দিল, শোন, চিন্তা করিস না, এভরিথিং উইল বি ফাইন। ফোন কেটে মোমের দিকে গভীরভাবে তাকালো সে। আনমনেই বলে উঠল, আমাকে মাফ করে দিস প্রজাপতি। বিশ্বাস কর, আমি জানতাম তুই দোষী নয়। তবে যেই রহস্য তোর থেকে লুকাতে এত কিছু, সেই রহস্যই তোর সামনে এসে পড়লে। তাই মাকে বাজা উচ্চারণ করার থেকে থামাতেই তোর গায়ে হাত তুলি। দেখ, হাতটাকে কিন্তু আমি ছাড় দেইনি। ক্ষত বিক্ষত করেছি, যতটা তোর শরীরে ক্ষত তার চাইতেও দ্বিগুণ। মোমের জামা কাপড় খুলে ভালোভাবে গা মুছিয়ে দিয়ে দহন, যদিও এই দেহের প্রতিটি অংশ হতে ক্ষুদ্রাংশ তার চেনা, তবুও বহুদিন পর প্রেয়সীর কাছে আসায় অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। যেন এই প্রথমবারের মতো কাছে এসেছে নিজের প্রেয়সীর। কপালে আলতো করে ভালোবাসা চিহ্ন এঁকে দেয় নিজের অষ্টদয়ের দ্বারা। দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে গা ঢেকে দিলেও মোমের কাঁপাকাঁপি কমছে না দেখে সে নিজে প্রবেশ করে ব্ল্যাঙ্কেটের ভিতরে। মোম তাকে পেয়ে ছোট্ট বাচ্চা যেমন নিজের প্রিয় খেলনাটিকে আঁকড়ে ধরে সেভাবে জড়িয়ে ধরে তাকে।
একে তো মোমের শরীরের তীব্র উত্তাপ, তার উপর ফুটো মোটা আস্তরণ পড়ে গরমে রীতিমতো তার গা গুলাচ্ছে। তবুও তা সয়ে নেয়। কিছুক্ষণ পর মোমের কাঁপাকাঁপি কমে গেলে সে সরে আসতে নেয়। তখনই মোম পিছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার অদরশুদা যুবকের পিঠে লেপ্টে আসে। জ্বরের ঘোরেই বিড়বিড় করে বলতে থাকে, ভালোবাসি তো আপনাকে, বড্ড বেশি ভালোবাসি। কেন বারবার কাছে এসেও দূরে চলে যান? আমার না ইচ্ছে করে রশি দিয়ে আপনাকে নিজের সাথে বেঁধে রাখতে, আবারও কাছে এসে কেন দূরে সরে যাচ্ছেন? কতদিন আপনার ধরাছোঁয়ার বাইরে আমি? একটু দিন না ছোঁয়া ভালোবাসার। প্রিয়সীর এমন আকুতি ভরা আবেগী ডাকা সাড়া না দেওয়ার সাধ্য নেই কোনো প্রেমিক পুরুষের। দহন মোমকে আলতো করে জড়িয়ে ধরে পূর্বের দিনগুলোর মতো ডুব দেয় তার প্রজাপতিতে। নজরুল সাহেব উত্তেজনায় দু চোখের পাতা এক করতে পারছে না। আগামীকালই সে তার বড় মেয়ের সামনে উপস্থিত হবে। কি হবে তার প্রতিক্রিয়া, কেমন হবে আচরণ, এসব ভাবতে ভাবতেই তীব্র উত্তেজনাকার অনুভূতি সঞ্চার হচ্ছে হৃদ মাঝে। আরও আগেই যেত, কিন্তু গ্রামের কিছু কাজ পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল। বিছানার অপর পাশেই তার দ্বিতীয় স্ত্রী নাক ডেকে ঘুমাচ্ছে। না জানি কেমন আছে আমার মেয়েটা। কাল বাবার দাবি নিয়ে তার সম্মুখে বাবা বলে ঝাপটে ধরবে, নাকি তীব্র অভিমান ও রাগ নিয়ে আমার পরিচয় থেকে অস্বীকার করবে। আর মনে এসব ভাবনা কিংবা দুর্ভাবনা আওড়াতে আওড়াতে রাত পারছে। সকাল ভোর রাকিব ঘুম থেকে উঠে দেখে পাশে তার স্ত্রী নেই। প্রথমে ভাবে তার শ্বশুরবাড়ির সবার সাথে, তাই বাইরে বের হয়ে শাশুড়িকে জিজ্ঞেস করে, মা কলি কোথায়? ঘরে নাই, কাল রাত থেকে তো দেখিনি। তুমি অন্য রুমে দেখো। বিয়ের কার্যাদি শেষ হয়ে যাওয়ার কাল রাতেই সব আত্মীয় স্বজন নিজ নিজ বাড়ি চলে গেছেন, তাই প্রতিটি ঘরই খালি। সব জায়গায় খুঁজেও যখন পায় না স্ত্রীকে, তখনই রুমে এসে ফোনটা হাতে নিয়ে কল দিতে যায় তাকে। ফোনের স্ক্রিন আসতেই চোখ পড়ে কোলের আসা মেসেজটির দিকে। জানি খুঁজবে না আমায়, হয়তো অর্ধরাত্রিতেই মনে পড়বে আমার কথা, কারণ স্বামী হিসেবে তুমি আমার দেহ আর অর্ধরাত্রির গভীর সাক্ষাৎ পর্যন্তই সীমাবদ্ধ। তবুও তার আগেই বলে দিচ্ছি, খুঁজো না আমায়। আমি যে বহুদূরে চলে গিয়েছি তোমার। কেন চলে গিয়েছি এই প্রশ্নটাই আসছে মনে, তাই না? দেহটাকে ভালোবাসার পর কিংবা আগে কখনো মনের খোঁজ খবর তো নেওনি, জানবে কি করে? নিলে হয়তো বুঝতে পারতে তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা এতটা বিষাদময় হয়ে গিয়েছিল যে মনে হতো মুক্তি হিসেবে মৃত্যুকে আপন করে নেই। কারণ মা বাবাও তো হাত ছেড়ে দিলেন সমাজের ভয়ে দেখিয়ে। আর স্বামী, সে তো আর সহ্য করতে পারছিলাম না। এখন বলতে পারো, আগে কেন পালিয়ে যায়নি? প্রিয়জনের জন্য, নিজের ভালোর জন্য ছোট বোনটার তো ক্ষতি করতে পারি না। সমাজ তো দেখবে না তোমাদের করা মানসিক নিপীড়ন, তারা শুধু দেখবে আমার চলে আসা। আজ যেহেতু তার বিয়ে সম্পাদন হলো, আমি মুক্ত প্রজাপতি হয়ে উঠছি এই বিষাদময় সুতোর বন্ধন হতে মুক্ত হয়ে। মেসেজটা পড়ে রাকিব ধপ করে খাটে বসে পড়ে। তার আজ নিজেকে বড় নিস্তব্ধ ও নিস্তেজ লাগছে। ফজরে আজানের সময় ঘুম ভাঙে দহনের। পাশে ছোট্ট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তন্দ্রাচ্ছন্ন তার স্ত্রী। আলতো করে ললাটে ঠোঁট ছুঁয়ে হাতের স্পর্শের দ্বারা বুঝে জ্বর নেই তার এখন। মোমকে ঠিকভাবে শুইয়ে অজু করে মসজিদের উদ্দেশ্যে চলে যায় সে। নামাজ পড়ে বের হতেই নীলাবের কল আসে ফোনে। হ্যালো, ভাবির অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে। একটু গম্ভীর গলায় নীলাব জিজ্ঞেস করলো, ও দোস্ত, আমার সাথে একটু দেখা করবি? কোথায়? তোর আশা লাগবে না, আমি আসছি গাড়ি নিয়ে। তুই মেইন রোডে টম দোকানের সামনে দাঁড়া। আচ্ছা। সবেমাত্র ভোর হয়েছে বলে রাস্তায় তেমন একটা মানুষের হাঁটাচলা নেই, তবে কিছু বৃদ্ধ বৃদ্ধারা একসাথে জড়ো হয়ে হাঁটছে। হয়তো ডায়াবেটিসের রোগী তারা। সেসব মানুষের কাজকর্ম দেখতে দেখতে দুজন যুবক চায়ের কাপে ঠোঁট লাগিয়ে ধীরে ধীরে তা পান করছে। দুজনের মাঝে দহনী নীরবতা ভেঙে প্রশ্ন করলো, কী জন্য আনালি? কিছুই তো বলছিস না। নীলাভ
পূর্বের ন্যায় রাস্তার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, আমি তো বলতে প্রস্তুত, তুই কি বুঝতে প্রস্তুত? যাকে আমার ভালোবাসা অন্তটা মনে আছে তোর? নিজের নির্বুদ্ধিতার জন্য তাকে হারিয়েছিলাম। তুইও কিন্তু একই কাজ করেছিস। আর একবার হারিয়ে গেলে হাজারবার খুঁজলেও তার দেখা পাবি না। দহন খানিকটা অপ্রস্তুত হয়ে বলে ওঠে, মানে খুব সোজা। মোমের সাথে যা যা হচ্ছে তাতে মনে হয় তোর সে বেশি দিন সারভাইভ করতে পারবে। হতাশায় ঘুটে ঘুটে মরার চাইতে একসময় আত্মহত্যা কিংবা বাড়ি ছাড়া হওয়াকে মেনে নিবে। একসময় নির্ঘাত নিঃশেষ হবে তোর মাঝে, দহনের মাঝে। সে সময় দহন থাকলেও মোমের সঞ্চার আর হবে না। আমি কি করতে পারি? আমি যে বাধা সেটা মোমের জন্য। যদি আমি এই বাধা পেরিয়ে যেতে তাহলেও ফলস্বরূপ মোমকে হারাতে হবে। কি এমন রহস্য যার জন্য এতটা নির্লিপ্ত নির্বোধ হয়েছিস তুই? আজ দয়া করে বল আমায়। দহন ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আবার অতীতে ডুব দেয়। এবারও তার সঙ্গী হয় প্রিয় বন্ধু নীলাভ। 3 মাস আগে দহনের মিথ্যেতে বেশ কিছু সময় ভালো মতো কাটলেও কীভাবে যেন রুমকির হাতে আসল রিপোর্ট পড়ে যায়। তারই ফায়দা নিতে শুরু করে রুমকি। খালামণি জানো, দহন ভাই আমাদের মিথ্যে বলেছে। মানে কি? কিসের মিথ্যে? এই যে দহন ভাই অক্ষম, আসলে সমস্যা মোম ভাবির। দহন ভাই একদম সুস্থ সবল। ছেলেটা আমাকে এইভাবে ঠকালো। আজকে তার একদিন কি আমার একদিন। আরে খালামণি, ঠকানোতেও ভালো হয়েছে। তুমি আমার কথা মন দিয়ে শোনো। সেদিন তুমি মোমকে বাজা বলায় মনে আছে কি অবস্থা হয়েছিল মোমের? আমি শিওর ভাইয়া যাতে ওই মেয়ের কোনো ক্ষতি না হয় এর জন্যই সত্য আড়াল করেছে। তাকে তুমি বলবা যদি আমাকে বিয়ে না করে তাহলে সব সত্য মোমকে কেন পুরো সমাজকে জানিয়ে দেওয়া হবে। বলেই শয়তানি হাসি দিল রুমকি। কিন্তু ছেলেটা? কোনো কিন্তু নয় খালামণি। আমার দহনকে নিজের করে চাই মানে চাই। এতে কার কি ক্ষতি হয় আমার দেখা লাগবে না। সুতরাং তুমি এটা করবেই। সদ্য কাজ থেকে বাড়ি ফিরেছে দহন। চোখে মুখে তার ক্লান্তি ভর করছে। মোম নিজ হাতে দহনের শার্ট খুলে দিয়ে শরবত খাইয়ে দিল। দুজন একান্তে কিছু সময় কাটাচ্ছিল। এর মধ্যে দরজায় নক করার শব্দ পাওয়া যায়। কে? আমি রুমি ভাইজান, খালাম্মাই ডাক দিছে আপনারে। আচ্ছা তুই যা, আমি আসছি একটু পর। অনি বেগম ও রুমকি প্রস্তুত হচ্ছে কিভাবে কি বলবে তা ভেবে নিয়ে। দহন গোসল করে কাপড় বদলিয়ে মায়ের ঘরে যায়। দরজা খুলতেই দেখে রুমকি বিছানার একপাশে বসে মোবাইল টিপছে। তার চোখে মুখে রহস্যময় এক খুশি বিদ্যমান। অপর পাশে তার মা গম্ভীর মুখ নিয়ে বসে আছে। মা, আমায় ডেকেছিলে? রুমকিকে বিয়ে করতে হবে তোর। মায়ের কথায় সে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, হোয়াট? কি আজাইরা বলছো তুমি? যা বলছি বুঝে শুনে বলছি। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তো এই বাড়ি ছেড়ে যাবই, সাথে তোর বউকেও সব সত্য বলে দেব। সত্য? কিসের সত্য? তার অপূর্ণতার সত্য। সমস্যা তোর মাঝে নয়, তার মাঝে। আর শুধু তাকে বলবো না যে সে বাজা, পুরো সমাজকে ঢোল বাজিয়ে বলবো যে যদি তুই রাজি না হোস। যুবকটি নিস্তেজ হয়ে কাতর গলায় জিজ্ঞেস করলো, মা তুমি কি সত্যি আমার গর্ভধারিণী? এত কথা শুনতে চাই না আমি। তুই বিয়ে করবি কি না সেই সিদ্ধান্ত আমাকে জানাস 2 মাসের মাঝে। আর সিদ্ধান্ত নেওয়ার আগে মনে রাখিস, গতবার শুধু আমি তার মাতৃত্বের অপূর্ণতায় আঙ্গুল তুলেছিলাম, তাতেই হসপিটাল পর্যন্ত চলে গিয়েছিল। সমাজ আঙ্গুল তুললে হয়তো মৃত্যুপথেও নামতে পারে। পুরুষদের কাঁদতে নেই। তবুও দহনের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মানুষের সবচাইতে ভরসার জায়গা তাদের মাতৃকোল। সেই মাই যখন ধোঁকা দেয় তখন সে পুরুষ হোক কিংবা নারী অশ্রুতে ধরবেই, হৃদয়ে রক্তক্ষরণ হবেই। এভাবেই 2 মাস কেটে গেল। দহনকে অনি বেগম অনেকভাবে চাপ দিতে লাগলেন বিয়ের জন্য। শেষ পর্যন্ত এক রাতে সে দহনকে বেশ গম্ভীরভাবে বললেন, তোর হাতে আর 2 দিন সময়, আমাকে জানা তুই বিয়ে করবি কিনা, অন্যথায় আমি এমন কিছু করতে বাধ্য হব যা তোর এই জীবনে ভালো লাগবে না। এরপর দহন সম্পূর্ণ বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হয়। তবে তার আগে সে সবার আড়ালে রুমকিকে একটা শর্ত দেয় বিয়ে করার জন্য। রুমে এসে রুমকিকে বলে, দহন ভাই আপনাকে ছাদে ডাকছে, কি যেন কথা আছে তার।
রুমের কথা শুনে রুমকি হাসি মুখে ছাদের উদ্দেশ্যে চলতে শুরু করে। ছাদের রেলিংয়ে ভর দেওয়া বিষাদগ্রস্ত পুরুষের পাশে দাঁড়িয়ে লজ্জাভাব নিয়ে বলে ওঠে, দহন, তুমি আমাকে ডেকেছ? উত্তরে দহন তাচ্ছিল্যযুক্ত গলায় বলল, বাহ, ভাই থেকে সোজা দহন। অবশ্য তোর মতো বেহায়া বেলাজা মেয়ে থেকে আর কি আশা করা যায়। যাকগে সেসব। জানি বিয়ের জন্য মা কেন বলছে, তোর জেদ পূরণের জন্য। আচ্ছা, আমি পূরণ করব সব, তবে আমার শর্ত আছে। একটু হকচকিয়ে যে জিজ্ঞেস করে, শর্ত মানে? শর্ত মানে তোমার জেদ পূরণ করতে হলে আমার চাওয়া রাখতে হবে। সেটা হলো তুমি আমার নামমাত্র স্ত্রী হবে। স্বামীর প্রতি কোনো দায়িত্ব যেমন তুমি পালন করতে পারবে না, তেমন তার থেকে কোনো অধিকারও তুমি পাবে না। ইন শর্ট, তুই হবি আমার শো অফ করার স্ত্রী। এখন বল, রাজি নাকি মাকে মানা করে দেব? রুমকি কিছু একটা ভেবে এক মুহূর্তে বলে উঠল, রাজি, আমি সব শর্তে রাজি। আমার ভালোবাসা তার পূর্ণতা পেলেই হলো। এভাবেই নামমাত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে রুমকি ও দহন। আর দহন বাঁধা পড়ে প্রিয়জনের তৈরি কারাগারে। বর্তমানে নীলাপ নির্বাক হয়ে গিয়েছে আড়ালের সত্যটা যেন। দহন তখনও মাথা নিচু করে আছে। বেশ দৃঢ়ভাবে সে বলে ওঠে, জানিস দহন, খুব মন খারাপ হতো আমার মা নেই বলে। তবে আজ থেকে সব মন খারাপের অবসান ঘটল। কারণ মা যদি এমন নির্দয় বিনাশিনী হয়ে থাকে, তাহলে ভালোই আমি মাতৃহীন। যুবক মৃদু হাসল। এই কথা তো কষ্টে না রাগে না তাচ্ছিল্যে বোঝা গেল না। নীলাপ কিছুটা হলেও আন্দাজ করতে পারে বন্ধুর মনের অবস্থা। আলতো করে কাঁধে হাত থেকে শান্ত গলায় বলে ওঠে, তোর সিদ্ধান্ত ভুল ছিল। যে মুহূর্তে তোর জন্মদাত্রী নিজের সন্তানের জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই মুহূর্তেই তোর তাকে ত্যাগ করার দরকার ছিল। আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস তো? তাহলে আমার কথা শোন। এখান থেকে সোজা বাসায় যাবি। ভাবি আর তোর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি। কোনো ভালো হোটেলে চেক ইন করবি। দুদিনের মধ্যে বাসা খুঁজে ভাড়া যাবি। দরকার নেই এমন পরিবার কিংবা প্রিয়জনের যারা শুধু দুঃখের কারণ হয়। কিন্তু মা, দিয়া, ওনাকে মা বলিস না, মাতৃত্বের অপমান হবে। আর দিয়া যথেষ্ট বড় হয়েছে, আমার বিশ্বাস সে তোকে বুঝবে। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে আমি বুঝতেই পারতাম না আমি একটা মরীচিকা ধরা সম্পর্কের জন্য নিজের ও প্রজাপতির জীবন বিষাদময় করছি। বলে দহন ঝাপটে ধরল নীলাপকে। নীলাপও খুশি মনে হাত বুলিয়ে দিল প্রিয় বন্ধুর পিঠে। দহন হঠাৎ খেয়াল করলো সে ভোরবেলায় এখানে এসে বসলেও কথাবার্তায় সকাল 9টা পেরিয়ে গেছে। আর তার অসুস্থ প্রজাপতি বাড়িতে একা। আমার বাড়ি ফেরা লাগবে রে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা তুই যা। দহন বাড়ি ফিরে নিজের বেডরুম থেকে শুরু করে বাসার প্রতিটা কোণে খুঁজে মোমকে। তবে কোথাও মোমকে না পেয়ে পাড়াপড়শি রুমকি, অনি বেগম, দিয়া, লাইলা খালা থেকে শুরু করে সবার কাছে খোঁজ নিতে শুরু করে। সবার একই উত্তর আসে যে তারা জানে না। দহন না পাওয়ায় দিয়াও খুঁজতে শুরু করে, তবে ফলাফল একই, কোথাও নেই মোম। ভাইকে সান্ত্বনা দিয়ে সে বলে, চিন্তা করিস না, হয়তো কোথাও বেরিয়েছে, ভাবি চলে আসবে। এর মধ্যে কোথা থেকে রুমে এসে বলে ওঠে, ভাইজান, ভাবির ঘরে এই ছোটো কাগজটা পাইছি, দেখেন তো কোনো কাজের না ফালাইয়া দেবো। দহন কাগজটা নিয়ে পড়ে নিস্তেজ হয়ে সোফায় বসে পড়ে। তা দেখে দিয়া চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করে। সেও থমকে যায় তা পড়ে। চিরকুটে লেখা, দিয়া আপু সত্যি বলেছিল, মোম একদিন নিঃশেষ হবেই। আজ হয়েও গেল। হাওয়া মিলিয়ে গেল তার অস্তিত্ব নিঃশেষে সম্পূর্ণরূপে। ভাড়াটে লাইলা খালা ও রাইসা উপস্থিত ছিল সেখানে। লাইলা খালা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন করতেছে কেন তোমরা? ভাবি চলে গেছে সবটা ছেড়ে। শুনে মধ্যবয়স্ক নারীটি বিলাপ করে বলল, যাইব না তো কি করব? যা অমনুষ্যের মতো আচরণ করছো তোমরা। ওই দহনের মা, ওই হারামি রুমকি ঠান্ডা হয়েছে নি তোকেও কলিজা এখন? আচমকাই অকারণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনি বেগমের। এই অশ্রুর অর্থ কিংবা উদ্দেশ্যটা তার জানা নেই। নজরুল সাহেবের গাড়িটা দহনের বাড়ির সামনে দাঁড়ালো। সে বের হয়ে ভিতরে যাবেন কি না, কী বলবে ইত্যাদি নানা বিষয় নিয়ে বড্ড দ্বিধান্বিত তার মন। পরক্ষণে নিজেকে শক্ত করে বলে উঠলেন, না, আমাকে পারতেই হবে। সব দ্বিধা কাটিয়ে মেয়েকে বলতে হবে তার এই তুচ্ছ বাবাটা তোকে বড় ভালোবাসে, ক্ষমা ভিক্ষে দিত তাকে। ড্রাইভারকে বলে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে গেলেন তিনি।
দহনদের ফ্ল্যাটটা ডান দিকের আর বাম পাশে ভাড়া দেওয়া তা সে জেনে এসেছে। দরজার সামনে আসতেই দেখেন দরজা খোলা, কয়েকজন নারী বাইরে। দরজার সামনে ভিড় জমে আছে, ভিতরে উকি দিতে দিতে সমানে এগুলো দেখলেন। একদম নিস্তব্ধ পরিবেশ, গঙ্গানো কান্নার শব্দ। দহন ও অন্যান্যরা কেমন যেন নিস্তব্ধ, আর সেদিনের মধ্যবয়স্ক মহিলাটি কাঁদছে। পরিবেশটা অদ্ভুত লাগলেও তা নিয়ে তেমন ভাবেনি। দহনকেও সে চেনেনি, সে তো দেখেইনি আগে, তাই চেনার কথাও না। দরজার কোণ ঘেঁষা হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে উঠলেন, কী হয়েছে এখানে? রুমি মধ্যবয়স্ক সুপুরুষটির প্রশ্ন শুনে ভাবল পাড়াপড়শি থেকে কেউ, তাই সাধারণভাবে বেশ তেজ নিয়ে বলে উঠল, আরে বললেন না, দহন ভাইয়ের প্রথম বউ মোম ভাবি বাড়ি ছেড়ে গেছে গা। হেতেই সবাই এমন হতবাক হয়ে গেছে, কী জন্য কে জানে। এত জ্বালাইছে মায়াডারে, 2টার সময় শান্তি দেয় নাই, শেষ পর্যন্ত তার সতীনও আনছে করে। তাহলে মাইয়া যাইব না কি করব? মোম ভাবির বাপ মাডিও কেমন, বিয়ার পরে একবার দেখতেও আহে নাই। আজকে মনে হয় নিজের বাড়িতেই গেছে গা, তার তো আর যাওয়ার জায়গা নাই। অল্প বয়সী মেয়েটির কথা শুনে সে ধপ করে দরজার সামনে বসে পড়লেন। তাতে সবাই অবাক হয়ে তার দিকে তাকালেও দহন সে আগের মতো নির্বোধ ও নিস্তেজ। নজরুল সাহেব আনমনেই ভাবছেন, সেদিন যদি ফিরে না যেয়ে মেয়ের সামনে বাবা হয়ে দাঁড়াতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। দহনও নিজে অনুতাপের আগুনে পুড়ছে এটা ভেবে যে আর কিছুদিন আগেই যদি বুঝতো এই বাড়ির সাথে আমার সম্পর্কটা মরীচিকা, এবং এই মরীচিকার বিনাশ ঘটলেই প্রজাপতির ক্ষতি হওয়ার ভয় থাকবে না। সে যে মাতৃত্বের অপূর্ণতায় আবদ্ধ সেটা সে জানবে না। এই সম্পর্কে ইতি ঘটালে তাহলে হয়তো আজ প্রজাপতি আমার ভালোবাসার বন্ধনে বন্দী হয়ে থাকতো। রাকিব মাথায় হাত দিয়ে ভাবছে, আমি কি সত্যিই শুধু দেহপ্রেমী পর্যন্তই বিদ্যমান ছিলাম তার জীবনে? কখনোই কি স্বামী হতে পারিনি, কিংবা বুঝতে পারিনি তাকে? আজ 3টি পুরুষ তাদের প্রিয় রত্নটি হারিয়ে নিঃস্ব। এর দুঃখ তারা হাড়ে হাড়ে টের পেলেও কিছু করার নেই। সব কিছুরই সময়সীমা আছে। ভুলের উপলব্ধির সময় শেষ হয়ে যাওয়ার পূর্বেই করতে হয়, না হলে এর কুফল ও শাস্তি ভোগ করতেই হয়। ঠিক যেমনটা তারা করছে মোম ও কলিকে হাওয়ায় নিরুদ্দেশ হতে দেখে। সমাপ্ত। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দহন সারাটা দিন বাইরে ঘুরে সবেমাত্র বাড়ি ফিরেছে। রাত প্রায় 1টা বাজে এখন। ঘামে সারা শরীর জবজব করছে তার। ঢাকার যা গরম, তার উপর এত ট্রাফিক জ্যাম হয়। মনে মনে ভাবছে ঘরে ঢুকেই গোসলটা সেরে নিতে হবে আগে। এসব বলতে বলতে গেস্ট রুমের দিকে যাচ্ছিল সে। হঠাৎই পা থেমে যায় কারো ঢুকরে কাদার আওয়াজে। জানে কণ্ঠটা তার প্রিয়সীর। বারবার মনকে বুঝিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রেমিক মন কি মানে এসব? না চাইতে মৃদু লাগানো দরজাটা আস্তে করে খুলে দেয়। সামনে তাকাতে আটকে উঠে সে। মোম জ্ঞানহীনের মতো এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। শরীর ধীর গতিতে কেঁপে উঠছে প্রতিক্ষণ। দু ঠোঁটের মাছ থেকে কেমন যেন গঙ্গানির মতো আওয়াজ বের হচ্ছে। মাথায় সাদা একটা রুমাল দেখা যাচ্ছে। দহন দ্রুত পায়ে এগিয়ে যেয়ে মোমকে আগলে নিয়ে বুকে, এবং তার শুভ্র দেহে মোমের কৃষ্ণরঙা দেহ মিশে যেতেই বুঝতে পারে গা কাঁপিয়ে জ্বর এসেছে যুবতীর। পাশে তাকাতেই দেখে গতকালের কিনে আনা নতুন জ্বরের ওষুধের পাতাটি। এগুলো বাসায়ই রাখে সর্বদা দহন, যাতে দরকারের সময় তাৎক্ষণিক ব্যবহার করতে পারে। 3টে ওষুধ তাতে নেই, এর মানে খুব সোজা তা মোম সেবন করেছে। মাথার রুমালটিও ভেজা। আনমনেই বলে ওঠে, প্রজাপতি তো অলরেডি প্রাথমিক চিকিৎসা নিয়েছে, তারপর জ্বর কমেনি। ধুর, ভেবে সময় নষ্ট করা যাবে না। দেরি না করে নীলাভকে কল করে, কারণ সে পেশায় একজন ডক্টর। কলটা অপর পাশ থেকে রিসিভ হতে সে অস্থির গলায় বলতে শুরু করে, হ্যালো নীলাভ, প্রজাপতির গা কাঁপিয়ে জ্বর এসেছে। গতকালের আঘাতের প্রভাব এটা, জাগিয়ে প্রাথমিক চিকিৎসা দে। জলপট্টি দেওয়া, সাধারণ ওষুধ, সব প্রাথমিক সেবা দেওয়া হয়েছে, কিন্তু কমেনি। হসপিটাল আনতে হবে মনে হচ্ছে। তোদের হসপিটালে আনছি, তুই সেখানে যা। না না না, হসপিটাল আনিস না।
কেস হয়ে যাবে। হলে হোক, দরকার হলে জেলে খাটবো, তারপরে প্রজাপতির কোনো ক্ষতি হতে দেব না। আরে ভাই, তুই বুঝতেছিস না? হসপিটালে আনলে তাকে ভর্তি নেবে না সহজে। এমনিতেই অনেক রাত, তার উপর যদি এসব কেস দেখে অথরিটি অনেক ঝামেলা করবে। ভাবের ভর্তি হতে হতে প্রায় সকাল হয়ে যাবে। তার চাইতে ভালো তুই বাসায় সেবা কর, না কমলে আমাকে কল দিস। শোন, ভাবের গা মুছিয়ে দিস।